তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা। এদিকে দুই কক্ষের পার্লামেন্ট চায় বিএনপি। জানাবো অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থার সংস্কার। এবং সর্বশেষ জানাবো এবি পার্টি থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে উল্লেখ করে তিনি বলেন, এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে বসে থাকার ফলে এতে কোনো কাজ হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তাড়া বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নোবেল জয়ী এই সরকার প্রধান বলেন, চাপ শব্দটি অনেক বড়, আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 2011 সালে ঢাকা সফরকালে তিস্তার পানি বন্টন চুক্তি স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে চুক্তি আর হয়নি। তখন মমতা দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। দুই কক্ষের পার্লামেন্ট চায় বিএনপি। জনগণের সমর্থন নিয়ে বিএনপি জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করতে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশ নিতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, কারিগরি বিশেষজ্ঞ এবং মানবতা কর্মী রয়েছেন। তবে বর্তমানে সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদে সদস্য হিসেবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি দ্বিকক্ষিক বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তিনি বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। তারেক রহমান বলেন, দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। জনগণ নিশ্চয়ই সেই সব দল বা ব্যক্তিকে জাতীয় সরকারের সামিল দেখতে চাইবে না যারা পুরো দেশটাকে একটা দল আর পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিল, যারা উন্নয়নের নামে আমাদের প্রত্যেকের কাঁধে 1.5 লাখ টাকা ঋণের বোঝা চাপিয়ে টাকা বিদেশে পাচার করেছে। তিনি বলেন, গুম, খুন, হামলা, মামলা ও নির্যাতনে দেশের মানুষের জীবন অবিশ্বাস তোলা হয়। নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, ডাল, লবণ, তেল ও ওষুধের দাম মানুষের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার হয়, গুড়িয়ে দেওয়া হয় বিচার, নির্বাহী বিভাগ সহ রাষ্ট্রের সব স্তম্ভ। এমনকি পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে শত শত নিরীহ মানুষের রক্তে রঞ্জিত করা হয়। জনগণ নিশ্চয়ই সেই জালেমদের জাতীয় সরকারের অন্তর্ভুক্ত দেখতে চাইবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পরপর জাতীয় ঐক্য শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া করা হয়েছে, আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না। তিনি বলেন, দলের সব সংকটকালে তৃণমূলই বিএনপিকে বারবার রক্ষা করেছে। এমন এমপি ও মন্ত্রী পদ পদবীর প্রত্যাশা না করে নিবেদিত প্রাণ কর্মী দল যার বিএনপির আদর্শের প্রতি অবিচল আস্থা বারবার রেখেছেন, সেটা অব্যাহত থাকলে সফলতা আর অগ্রযাত্রা কখনোই ব্যাহত হবে না। বিগত বছরগুলো বিরামহীন আন্দোলনে বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণ ও দলের প্রতি তাদের অবিচল আস্থার জন্য অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের আত্মত্যাগ আর অবদান মুষ্টিমেয় হঠকারীর অপকর্মে ক্ষতিগ্রস্ত হতে কেন দেবেন? সতর্ক থাকুন, প্রতিরোধ করুন। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রতি পরিবর্তিত আশা আর ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে হবে। অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ নির্বাচনী ব্যবস্থা সংস্কার। শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পর পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। শীঘ্রই নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। এই কমিশনের অধীনে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার গুরুত্বপূর্ণ। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয়েছে। সবার মতামতের ভিত্তিতে এই সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। বিশেষজ্ঞদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম ও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো নির্বাচন। বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এই সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো নির্বাচনী আইন সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা সংস্কার, নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, জনগণের জনপ্রশাসন, আইন শৃঙ্খলা
রক্ষা বাহিনীকে দলীয়করণ মুক্ত করা, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা এবং প্রার্থীদের তথ্য ফর্ম তথা হলফনামা ফর্মে পরিবর্তন আনা। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এক সংক্রান্ত সুপারিশ তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জনপ্রিয় সংস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে সংস্কার করব। কমিশনকে যেকোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো। তিনি বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে। এদিকে পদত্যাগের ঘোষণাকালে সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। তিনি বলেন, বিদ্যমান ব্যবস্থায় শুধু কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে মৌলিক সংস্কার প্রয়োজন হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নির্বাচনের প্রতিটি ধাপই সঠিক হওয়া প্রয়োজন, আর প্রতিটি নির্বাচনী ধাপের গ্রহণযোগ্যতা নির্ভর করে কিছু সুনির্দিষ্ট মানদণ্ডের উপর। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সম সুযোগ সৃষ্টি করতে পারে এমন একটি আইনি কাঠামো থাকতে হবে। ভোটার তালিকা প্রণয়নে যোগ্য সবার ভোটার হওয়া নিশ্চিত করতে হবে। আগ্রহীদের নির্বাচনের প্রার্থী হওয়ারও ভোটারদের সামনে বিশ্বাসযোগ্য বিকল্প প্রার্থী থাকতে হবে এবং ভোটারদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে ভোটদানের সুযোগ দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব মানদণ্ড পূরণে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আরপিওতে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। ডক্টর এটিএম শামসুল হুদার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের মতামত নিয়ে একগুচ্ছ সংস্কার প্রস্তাব প্রণয়ন করে। যে কমিশনের সদস্য ছিলেন বর্তমান সরকার উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাখাওয়াত হোসেন। ওই কমিশনের প্রস্তাবের শর্ত সাপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে রাজনৈতিক দলের বাধ্যবাধকতামূলক নিবন্ধন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যোগ্যতার মাপকাঠি নির্ধারণ, প্রার্থীদের হলফনামার মাধ্যমে তথ্য প্রদানের বিধান এবং রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে 1/3 নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়। অবশ্য পরে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট দেশি বিদেশি সংস্থাগুলোর পক্ষ থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয়। ওই সময় বিদেশি পর্যবেক্ষক সংস্থা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিআই ও ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউট আইআরআই এবং ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন কমিশনের সরকারের কাছে প্রস্তাব জমা দেয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সুশাসনের জন্য নাগরিক সুজন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ সহ টিআইবি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলো পৃথকভাবে সংস্কার প্রস্তাব দিয়েছে। এসব বাস্তব পর্যালোচনা করে দেখা গেছে, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের প্রথমে এক সংক্রান্ত আইনে পরিবর্তন আনতে হবে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশে একটি বড় পরিবর্তন আনতে হবে। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতামূলক পদ্ধতির পরিবর্তে প্রকৃত গণরায়ের ভিত্তিতে সরকার গঠনের লক্ষ্যে অনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতির প্রস্তাব এসেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে যে দল শতকরা যত ভোট পাবে, আসন পাবে শতকরা তত ভাগ। এক্ষেত্রে প্রতিটি দলের পুরুষ ও নারী প্রার্থীদের জন্য পৃথক 2টি তালিকা থাকবে। নারী প্রার্থীদের সংখ্যা হবে কমপক্ষে মোট আসনের 1/3। যে দল যতটি আসন পাবে তার প্রতি 3 জনে 1 জন হবে নারী। কোন দল যদি 2টি আসন পায় তার 1 জন হবেন নারী। প্রস্তাবে বলা হয়েছে, আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন সম্ভব না হলে প্রচলিত নির্বাচন পদ্ধতির কিছু সংস্কার করতে হবে। এই ক্ষেত্রে মনোনয়ন বাণিজ্য অবসানের লক্ষ্যে প্রতিটি দলকে প্রতিটি আসনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে 3 জন করে প্রার্থী নির্ধারণ এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কর্তৃক ওই 3 জনের মধ্য থেকে 1 জন প্রার্থী মনোনয়ন দিতে হবে। প্রার্থীর হওয়া শর্ত হিসেবে মনোনয়ন পেতে আগ্রহী ব্যক্তিদেরকে কমপক্ষে 3 বছর আগে সংশ্লিষ্ট দলের সদস্য পদ গ্রহণ করতে হবে। নারীদের জন্য 1/3 আসন সংরক্ষণ এবং ওই আসনগুলোতে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। প্রার্থীদের বর্জনের জন্য নো ভোটের বিধান পূর্ণ পরিবর্তন করতে হবে। প্রার্থীদের ব্যয় হ্রাসের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের পোস্টার ছাপানো, হলফনামার তথ্য প্রচার ও আসন ভিত্তিক প্রার্থী পরিচালিত সভার আয়োজন করতে হবে। পুরো নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার উপর গুরুত্ব আরোপ করতে হবে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে নির্বাচন কমিশন নিয়োগ আইন সংশোধন করতে হবে। নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক ঐকমত্য নিশ্চিত করতে হবে। এবি পার্টি থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে জামায়াত থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন। বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মত পার্থক্য তৈরি হয়েছে, এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমান তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয়ে দেখভাল করতেন। 2019 সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতের সংস্কার তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত 1971 সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।